প্রিয় দর্শক, স্বাগত সবাইকে। প্রতি রাতের নিয়মিত টক শো এই সময়ে আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কড়া সমালোচনা হচ্ছে। সমালোচনা করছেন সরকার দলীয় সংসদ সদস্যরাই। অর্থমন্ত্রীর একগুমি বন্ধ করে কম কথা বলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ প্রস্তাবিত বাজেটকে নির্বাচন বিরোধী বাজেট হিসেবে বলেছেন। এটি সোমবারের কথা। মঙ্গলবারে জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় পার্টি জিয়াউদ্দিন বাবলুও অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন, তার বিদায় চেয়েছেন, পদত্যাগ দাবি করেছেন এবং এমনকি তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার কথাও বলেছেন। ইত্যাদি বিষয় আলাপ করবে বিষয়। এছাড়া রাঙামাটি যাওয়ার পথে বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন আহতের ঘটনা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত। সময় পেলে সেটিও আলাপ করব। এছাড়া সমসাময়িক অন্যান্য বিষয়ে চালের মূল্য এবং জনভোগান্তি, বিশেষ করে বৃষ্টির কারণে রাজধানীতে জলাবদ্ধতা যে বিষয় মানুষের মধ্যে যে সাফারিংস হয়েছে, সেই সময় পেলে আলাপ করব। শুরুতে পরিচিত হব দুই অতিথির সঙ্গে। রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, স্বাগত আপনাকে। রয়েছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, স্বাগত আপনাকে। অর্থমন্ত্রীর আপনি শুরু করুন। অর্থমন্ত্রীর সরকারি দলের সদস্যরাই তীব্র সমালোচনা করছেন। আজকে জিয়াউদ্দিন বাবলুকে একটু শুনে আসি তারা কি বলেছেন, তারপরে। আপনি ভুলে গেছেন হলটাউন কেরিঙ্গাইসে আপনি কি বলেছিলেন? আপনি হলটাউন কেরিঙ্গাইয়ের সময় বলেছিলেন 4,000 কোটি টাকা কোনো টাকা না, 4,000 কোটি টাকা কোনো টাকা না, 1 লাখ হয়ে গেল টাকা। সুতরাং আপনি অর্থমন্ত্রী, আপনার দায়িত্ব এই সংসদে বাজেট পেশ করা। সংসদে এই 350 জন সদস্য ঠিক করবে সংসদের জনগণের কল্যাণে কোনটা থাকবে কোনটা থাকবে না, এটা আপনি সিদ্ধান্ত নেবেন না। সুতরাং আপনার এই একগমি ব্যবস্থাটা বন্ধ করেন, কথা কম বলেন। মাননীয় অর্থমন্ত্রী কি কারণে, কার পরামর্শে এই বাজেটকে নির্বাচনমুখী না করে বরং অনেকটাই বলা যায় নির্বাচন বিরোধী বাজেটে পরিণত করেছেন? আজকে অর্থমন্ত্রী আমানতের উপর শুল্ক আরোপ করেছেন। উনি বলেছেন এই ব্যাংকে জমা টাকার উপর যে আবদারি শুল্ক ধার্য করেছেন, কি কারণে, কার স্বার্থে, কার পরামর্শে অর্থমন্ত্রী এটা করেছেন আমার বোধগম্য নয়। ব্যাংকিং খাত ব্লিড করছে এবং সেখানে লুটপাট হচ্ছে। লুটের টাকাকে ভরণ পোষণ কিভাবে করবেন? আপনারা এই বাজেটে বলেছেন 2,000 কোটি টাকা আপনি ট্যাক্স পেয়ারের মানি দিবেন। মানুষের টাকা দিয়ে 2,000 কোটি টাকা ভয়ে ওই যে লুট করেছে লুটের টাকাকে আপনি পূরণ করবেন। ওনার কোনো অধিকার নাই যে ডিপোজিটার্স মানি থেকে, ট্যাক্স পেয়ারের মানি থেকে আপনি এই যে লুটের টাকার আর যে ঘাটতি হয়েছে লুট করার কারণে সেটা পূরণ করবেন। কোন অধিকার আছে? ওনাকে তো আইনে আওতায় আনতে হবে। তাইলে ওনাকে তো আইনে কাজ করে দাঁড়াতে হবে অর্থমন্ত্রীকে। অনেক হয়েছে, অনেক বছর তো বাজেট দিয়েছেন, আর কি দরকার? বিদায় নিন, আপনি মুক্তি দিন দেশের মানুষ, 16 কোটি মানুষকে। আপনি অর্থমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন, সসম্মানে পদত্যাগ করে চলে যান। আপনার আর কত হবে? অনেক বয়স হয়েছে। বেশ, অর্থমন্ত্রী এরকম বোধহয় আশা করেন নাই। উনি তো সবসময় বলে আসছেন যে ওনার বাজেটের সমালোচনা কেউই করতে পারবে না একমাত্র বিএনপি ছাড়া। এখন এই বছর বাজেট দেওয়ার পরে শ্রেষ্ঠ বাজেট ওনার ভাষায়, নানা কারণে কিন্তু বেশ তীব্র সমালোচনা হচ্ছে। আপনি কি বলবেন? আপনাকে অনেক অনেক, যদি এটা আমাদের বাজেট আলোচনা নয়, তবু আমরা সাধারণভাবে যেভাবে বাজেটের যে সিদ্ধান্তগুলো, এগুলো জনজীবনের উপরে নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে আশঙ্কায় অনেক সমালোচনা হচ্ছে। না, সেটা শুনলাম। আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। দেখুন, আমি বলতে চাই যে দেশ আজকে মহা সংকটের ভেতরে। রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, সরকারের সৃষ্ট সংকট, সবকিছু মিলিয়ে যে সংকট, সেই সংকটে দরকার ছিল একটি নির্বাচিত সংসদের, একটি কার্যকর সংসদের। তাহলে সংসদের আলোচনায় যে দেশের সার্বিক পরিস্থিতি উঠে আসতো এবং সেই সার্বিক পরিস্থিতিকে উত্তরণের জন্য যে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সেটা কিন্তু আজকে নেই। দেখুন, যে সংসদটি আছে, সেই সংসদকে আমরা কি বলবো? আমরা কি সাংবিধানিক বলবো না অসাংবিধানিক বলবো? সংবিধানের 65(2) অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে যে নির্বাচন হবে প্রত্যক্ষ ভোটে।
অথচ 154টি আসনে প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়নি, তাহলে এটা কিন্তু সংবিধানের বাইরে চলে যায়। আমার সরকারি দলের বন্ধুরা বলেন কি, বিরোধী দল না এলে কি করে হবে? এখানে কিন্তু বিরোধী দল আশাকে বলেনি সংবিধান, সংবিধান বলছে প্রত্যক্ষ ভোটে। তো তাহলে 154 আসনে যেহেতু কোনো দ্বিতীয় প্রার্থী নেই নির্বাচন করবার মতো, তাহলে এই নির্বাচন বাতিল করে আবারও নির্বাচন দিতে হবে। আপনি দেখেছেন, অর্থমন্ত্রীর প্রসঙ্গে ছিলাম, জি জি আমি ওখানেই যাচ্ছি। তো আপনি দেখেছেন যে বিভিন্ন দেশে যখন প্রয়োজনীয় সংখ্যক ভোট না পড়ে, তখন দ্বিতীয়বার, অনেক সময় তৃতীয়বারও নির্বাচন হয়। এই ধরনের একটি অনির্বাচিত সংসদ, একটি অসাংবিধানিক সংসদে এই মহা বিপর্যয়ের সময় কিন্তু সার্বিক আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে যে কিভাবে ওই অর্থমন্ত্রীর সমালোচনা করে আবার দেশবাসীকে অন্যদিকে এই রাজনৈতিক সংকট থেকে বা প্রাকৃতিক যে সংকট, সরকারের সৃষ্ট প্রাকৃতিক সংকট, এখান থেকে অন্যদিকে দৃষ্টিটা ফেরানো যায়। আজকে সংসদের যে আলোচনা, কালকের আলোচনা, পরশুদিনের আলোচনা বাজেট নিয়ে, এই যে বাজেটের কথা বলা হচ্ছে, বাজেটে 2000 কোটি টাকা ট্যাক্সের টাকা ব্যাংকগুলোতে দেওয়া হচ্ছে। এটা তো আজকের না, গত 10,000 কোটি টাকার উপরে গত 4-5টি বাজেটেই দেওয়া হয়েছে। এর আগে তো এগুলো হয়নি। আজকের চটকদার আলোচনা এই জন্যেই যে এই যে সংকট পাহাড়ি ঢলে, আপনি দেখেন যে 10 নম্বর সিগন্যাল এলো মুরাতে, ভালো, যে কোনো সংকটে সরকার সতর্ক থাকবেন, মানুষ স্বস্তি পাবে। সেই মুরায় 10 নম্বর সংকেত এলো, সেখানে 3 জনের হতাহতের খবর পেয়েছি। পাহাড়ি ঢলে কয় নম্বর সংকেত এসেছিল, সেখানে শতাধিক আহত, শতাধিক নিহত, প্রায় 150, 150 উপরে, আর আহতের সংখ্যা কিন্তু তার চেয়ে অনেক বেশি, এখনো নিখোঁজ। তো অতএব এখানে কিন্তু কিছু নেই। অতএব এই পাহাড়ি ঢল নিয়ে সরকারের কিন্তু যে পদক্ষেপ, সেটা অত্যন্ত অপর্যাপ্ত। এ নিয়ে কিন্তু কোনো সমালোচনা নেই। সমালোচনা নেই যে সেইখানে বিএনপির মহাসচিব গেলেন, তাকে যেভাবে সেখান থেকে তাকে হ্যাস্ত করে তার গাড়ি ভাঙচুর করে তাকে ফেরত পাঠানো হলো, এ নিয়েও কিন্তু সংসদে আলোচনা নেই। কাজে আমি বলবো যে এই সংসদের এই আলোচনা তখনই অর্থপূর্ণ হবে যখন সার্বিক বিষয়ে আমাদের দেশ একটি অর্থপূর্ণ জায়গায় যাবে। আমি মনে করি গত কয়েকদিনের যে, আমি শেষ করছি, কয়েকদিনের যে 2-3 দিনের যে আলোচনা, এগুলো আর কিছু নাই। চটকদারি আলোচনা করে আজকে আওয়ামী লীগ একেবারে যে অতল গহ্বরে চলে গেছে এবং তার জোট, সেখান থেকে উঠানোর একটা কাল্পনিক চেষ্টা মাত্র। এখন সরকার দল এবং জাতীয় পার্টি অর্থমন্ত্রীর বিরুদ্ধে যে সমালোচনা করছে, তাতে কি মনে হচ্ছে যে বিরোধী দলের এখন অর্থমন্ত্রীর প্রতি একটু সহানুভূতি বাড়বে? ট্রেডিশনাল অবস্থা। ধন্যবাদ। আজম ভাই তো রাজনৈতিক সুতরাং রাজনৈতিকভাবেই বলবেন, তার রাজনৈতিক প্রতিপক্ষকে ওভাবে দেখবেন। আসলে আমাদের সংসদে এখন না হয় এই সংসদ নিয়ে প্রশ্ন আছে, বিতর্ক, তো বিতর্কিতও বলেন কেউ কেউ, যে এখানে জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে বা জনগণের যে প্রত্যাশা নিয়ে আলোচনা হয় না। এর আগে যে সংসদগুলো ছিল, যে সংসদে আজম ভাইয়ের দল ছিলেন, সেখানেও কি এটা হয়েছে? আসলে আমাদের সংসদীয় যে রাজনীতি, সংসদ যে সবকিছু কেন্দ্রবিন্দু হবে, সেটি আমরা করতে পারিনি। এটি শুধু 10ম সংসদ না, এটি আমরা 5ম 6ষ্ঠ সংসদে যদি কিছু হয়ে থাকে, পরবর্তীকালে কিন্তু এটি এর বিপরীত ধারায় আমরা চলেছি। যে প্রশ্নটি আসছে, একটি সমস্যা কথা বললে অন্য সমস্যাটি কিন্তু বাদ দেওয়ার কথা না, বা অন্য সমস্যাটি বলা যাবে না। সংসদে এখন যে কথা বলা হচ্ছে, তাতে কিন্তু একটি ইতিবাচক দিকও কিন্তু আজম ভাইরা দেখতে পারেন, যে সামনে নির্বাচন, যেহেতু প্রতিপক্ষ মানে বিএনপি বা তার রাজনৈতিক সরকারি দল বা তার সহযোগী জাতীয় পার্টির রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে হলে জনগণের পক্ষে থাকতে হবে, জনগণ স্বার্থের পক্ষে থাকতে হবে, জনকল্যাণের পক্ষে থাকতে হবে। জনগণ আহত হয়, ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো পদক্ষেপ নেওয়া যায় না। এই কথাগুলো যদি এই সংসদে উচ্চারিত হয়, আমি তো মনে করি সেটি আজম ভাই যে রাজনীতি করেন বা জনগণের, তার বিপক্ষে নয়, বরং এই যে সমালোচনা হচ্ছে, এই সমালোচনাকে কিন্তু বিএনপিও কিন্তু এটা কি করতে পারে, যে শুধু সত্য কথাটা তারা বলছেন না, সংসদেও বলছেন সরকারের ব্যর্থতা। আরেকটি বাজেট নিয়ে যে প্রশ্ন আসছে, আমাদের বাজেট প্রক্রিয়াটি এতই ভঙ্গুর এবং এতই অবৈজ্ঞানিক
ভাবে প্রক্রিয়াটা চালানো হয়। যেমন জাতীয় সংসদে যারা সাংসদ, যারা সদস্য, তাদের তো জানার কথা, তাদের সঙ্গে অর্থমন্ত্রীর আলোচনা করার কথা যে বাজেট প্রক্রিয়া, যেমন শিক্ষা সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন 35টা কমিটি থাকে। এই কমিটির সাথে তো অর্থমন্ত্রীর কথা বলার কথা। তাহলে এই কমিটির যে যারা নেতা ছিলেন, যারা চেয়ারম্যান ছিলেন, তাদের সাথে কথা না বলে করেছেন, অথবা তারা জানেন না। একটা জিনিস যে এই আপনি যে প্রসঙ্গটি বললেন, এর আগে অন্যান্য সংগঠন যেমন সিপিডি থেকেও বারবার বলা হয়েছে যে বাজেট প্রণয়নের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা নেই একেবারে। এখন যে শেখ সেলিমের যে বক্তব্য, তাতেও তো উনি খুব জোরালোভাবে বললেন যে আপনার কাজ হলো বাজেট পেশ করা, পাস করবে হলো না। এই যে আগে বাজেট পেশের আগে যে আলোচনা হওয়ার কথা, দলীয় ফোরামে আলোচনা হওয়া উচিত, সংসদীয় ফোরামে আলোচনা। তো আমাদের রাজনৈতিক কালচারে নেই। উনি তো বললেন যে এর আগে আগের বাজেটগুলো তো ব্যাংকগুলোর জন্য উনি হাজার হাজার কোটি টাকা মূলধন পুনর্গঠনে দিয়েছেন এইসব সিক ব্যাংকগুলোকে, রাষ্ট্রায়ত্ত। এই বছর কি এমন অসুবিধা হয়ে গেল যে তাকে সমালোচনা শুনতে হচ্ছে? সেজন্য এখন আগে অন্যায় হয়েছে বলে এখনো অন্যায় হবে, সেটার কেন অর্থমন্ত্রীর সমালোচনা কেন হচ্ছে আপনার কাছে কি শুধু? আচ্ছা, আমি সেই কথাটাই বলতে চাচ্ছি, এটা শুধু অর্থমন্ত্রী কেন, তার পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে এই কথাগুলো আসে। কারণ মন্ত্রিসভায় এই বাজেটটি, প্রস্তাবিত বাজেটটি কিন্তু অনুমোদন করেছে, মন্ত্রিসভা হয়েই এসেছে। সুতরাং দায়টা কিন্তু শুধু এককভাবে অর্থমন্ত্রীর না। অর্থমন্ত্রী কিছু কথাবার্তা বলছে, উল্টাপাল্টা কথা বলার উপর চড়া হওয়ার কারণ কি? কেন না, সেটা একটা হচ্ছে যে আমি তো মনে করি যে নির্বাচন সামনে, যেটি মাহবুব আলম হানিফ বলছেন, যে জনদৃষ্টি না, যে তাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে। জনগণ তো প্রশ্ন করবে যে আমি ব্যাংকে 1 লাখ টাকা রাখছি, আমার তো 800 টাকা কেটে নেওয়া হয়েছে, সুতরাং তাকে কি জবাব দেওয়া হয়? ওই 800 টাকা তো সে সুদ হিসেবে পাবে না বছরে। সুতরাং তার যে এই যুক্তিটা একটা হচ্ছে। আর একটা হচ্ছে যে সরকারের যে কোনো দলের মধ্যে তো এক ধরনের অভ্যন্তরীণ টানাপোড়েন থাকে, কেউ কেউ পছন্দ অপছন্দ থাকে। কিন্তু এর যে কথাটি বলছে জাতীয় পার্টির সদস্য জিয়াউদ্দিন বাবলু, সেটি কিন্তু এক ধরনের তার সামগ্রিক যে চরিত্র, বিশেষ করে নৈতিকতার প্রশ্ন এনেছেন, যে জনগণের করের অর্থ দিয়ে আপনি ব্যাংক রক্ষা করবেন। যে ব্যাংক লোপাট হয়েছে, লোপাট হয়েছে, আগেও কিন্তু সমালোচনা হয়েছে, আগেও কিন্তু সমালোচনা হয়নি তা না। এখন যদি দায় হয় কিন্তু পুরো মন্ত্রিসভার, অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন, ওই অর্থমন্ত্রী তার যেটা ভুল সেটা হচ্ছে তিনি 4000 কোটি টাকা যখন লোপাট হয় তখন বলেন যে এটি কিছু না, মানে যে জাতীয় বছরের যে বাজেটের তুলনায় কিছু না। আবার 1 লাখ টাকাকে বলেন যে সম্পদশালী। এই যে কথার বৈপরীত্য। সুতরাং আমি মনে করি ব্যক্তিগতভাবে আক্রমণ করা উচিত না কারো। আর আমাদের সংসদে আজম ভাই এবং আওয়ামী লীগ সবাই মিলেই যে বিধান করেছেন, এই সংসদীয় গণতন্ত্র, যে কেউ কথাই বলতে পারবে না, যে সরকারি দলের সিদ্ধান্তের বাইরে কেউ যেতে পারবে না, সেই বিধানটি এখনো আছে। গতকাল একজন সাংসদ কিন্তু বলেছেন যে এই বিধান তুলে নেওয়া উচিত রফিকুল ইসলাম বিরুদ্ধে। আপনি রাঙামাটির প্রসঙ্গটি বলছিলেন, আমি তার আগে 1-2টা বিষয় একটু আলোচনা করে। সৌরভ ভাই খুব চমৎকারই বলেছেন যে এটা একদিন না, সংসদে কার্যকর আলোচনা তো অনেক দিনই হয়নি, আপনাদের সরকারের সময়ও হয়তো হয়নি। কিন্তু একটা জিনিস আমি সৌরভ ভাইকেও বলবো, দর্শককুলকেও বলবো, যে আমাদের সরকার কিন্তু 10 বছর আগে চলে গেছে। এই 10টা বছর অনেকটা সময় কিন্তু, অর্থাৎ বেরিয়ে আসার জন্যে 10টা বছরকে একেবারে কম সময় বলা যাবে না। এখনো যদি আমরা সংসদে শুধু চর্বি আমার 10টি বছর, তাই না, সেই 10টি বছরেও যদি আমরা ওই 10 বছর আগের অবস্থানে থাকি, এই 10 বছরের পেছনের উদাহরণ টানতেই থাকি। হ্যাঁ, 10 বছরে কিন্তু পৃথিবী অনেক এগিয়ে গেছে। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো এই যে 4000, পেছনে ফিরে তাকালে কি মনে হয় তখন ঠিক মানে সঠিক দায়িত্ব পালন করা হয়নি? পার্লামেন্ট বয়কট ওয়াজ নট দ্য রাইট আনসার, এরকম কি মনে হয়? না, একটা জিনিস মানে সামগ্রিকভাবে এই মূল্যায়ন আছে। একটা জিনিস কি, অতীতে আমি ভুল করেছি বলে কত বছর আগে ভুল করেছি সেটা টেনে এখনো সেই ভুলটা করব, সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়। ওই ভুল থেকে আমাদের এখন শিক্ষা নিতে হবে, এগিয়ে যেতে হবে। আরেকটা বিষয় হলো যে 4000 কোটি টাকা, আজকে 4000 কোটি টাকা নিয়ে কথা বলা হয়, সরকারি দলের সাংসদরা বলেন। এই কয়েক বছরই তো বাজেট হয়েছে, তারপরে সংসদ চালু আছে, যে সংসদই থাকুক না কেন, একবারও কিন্তু এই 4000 কোটি টাকার সমালোচনা হয়নি। বাজেট, এবারের বাজেট সমালোচনারই বাজেট। তারপরেও আজকে যে সরকারি দলের সাংসদরা সমালোচনা করছেন, এরা
যখন মন্ত্রিসভা কমিটিতে এলো তখনও কিন্তু এই 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 বাজেট আরো কাটছাট করে আরো সুন্দর করে করা যেত। কোনো ইঙ্গিত বহন করছে কি? হ্যাঁ, আমি যে কথাটা বললাম যে এই সমালোচনা আর কিছু নয়, এই সারা বিপর্যয় থেকে এই সরকারি দল এবং জোটকে টেনে তুলবারই এবং জাতিকে অন্য মানে বিভ্রান্ত করে ওই দিক থেকে দৃষ্টি এই দিকে দেওয়ার জন্যই এই সমালোচনা, আর কিছু না। আর ওই যে আপনি ইয়ের কথাটা বললেন রাঙামাটির, দেখুন আমাদের রাজনৈতিক সংস্কৃতি কোথায় চলে গেছে, রাজনৈতিক শিষ্টাচার কোথায় চলে গেছে, যে আজকে বিএনপির মহাসচিব সরকার পতনের জন্য ওখানে যান নাই, কোনো সভা সমাবেশের জন্যও যান নাই, ত্রাণ দিতে গেছেন। তার গাড়ি বহরে হামলা করে তাকে পার্সোনালি অ্যাসল্ট করা হয়েছে, তাকেও শারীরিক নির্যাতন করা হয়েছে, তার সহকর্মীদেরও, ওখানে আরেকজন সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ। আমরা কোথায় আছি, কোন পর্যায়ে রাজনৈতিক সংস্কৃতি চলে গেছে যে একটা ভয়াবহ অবস্থা। এই ভয়াবহ অবস্থা থেকে যদি আমরা নিজেদেরকে তুলে আনতে না পারি, তাহলে সামনের দিনগুলো আমরা কি আশা করব, আমাদের পরবর্তী প্রজন্ম কি আশা করবে। এই যে সামনে নির্বাচন, সেই নির্বাচনটা কি আদৌ হবে, সেই নির্বাচনটাকে কি বিরোধী দলকে অংশগ্রহণ করতে আদৌ দেয়া হবে? আর তাহলে ওখান থেকে সরে যাওয়ার জন্য আপনারা এগুলো মানে বানানো গল্প না, আমরা যে সরে যাওয়ার জন্য বানানো গল্প বলবো, তাহলে আক্রমণটা তাহলে তার উপরে করা হলো কেন? তাহলে এই যে একটার পর একটা সভার অনুমতি দেয়া হয় না কেন? তারা সভা করে ভোট চাইবেন নৌকায়, আর আমরা সভার অনুমতি পাবো না, আমরা ত্রাণ দেবার অনুমতি পাবো না, অথচ সরকারি দলের মহাসচিব এবং মন্ত্রীরা কটাক্ষ করবেন, ওনারা ঘরে বসেন আর তাদের পাশে দাঁড়ান না। এই যে অবস্থাটা, এই ভয়াবহ অবস্থা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। সৌরভ হাসান, সরকারি দল থেকে সাধারণ সম্পাদক বলেছেন যে এটা একটা অন্যায় এবং এটা তদন্ত করে বেড়াতে, কিন্তু তাদের অ্যাটিটিউডে কি মনে হচ্ছে যে না, এটা সত্যি সত্যি যে ঘটনাটি ঘটানো হয়েছে সেটার আসল কারণ, প্রকৃত কারণ খুঁজে বের করে? আওয়ামী লীগের কোনো কোনো নেতা, সাধারণ সম্পাদক সহ বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এটা অন্যায় এবং এটি দুর্ভাগ্যজনক, কিন্তু তাতেই কিন্তু সরকারি দলের দায় শেষ হয় না, এটি সুষ্ঠু তদন্ত করতে হবে কারা করেছে সেটা। কিন্তু পরবর্তীতে আবার বক্তব্য থেকে আওয়ামী লীগের যে একটা অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে এগুলো। না, বলছি সেটা হলো এই আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের স্থানীয় নেতাকর্মীদের নাম এসেছে, তাদেরকে গ্রেপ্তার করা উচিত। আর যেটা হচ্ছে অজুহাত হিসাবে এইটি রাজনৈতিক, এই যে বলে বাকোয়াজি, মানে একদল আরেক দলের বিরুদ্ধে করবে। এখন যেমন আওয়ামী লীগ যখন বলছে যে এটা নির্বাচন থেকে সরে আসার, এবং আজম ভাইও একটু বললেন যে নির্বাচন আদৌ হবে কিনা, তো এই মানুষকে এই বিভ্রান্তিতে মধ্যে রাখা রাজনীতিকদের, এটি আমরা দীর্ঘদিন ধরে চলে আসছি, এটি যাতে না থাকে। এবং আমরা চাই আগামী, মানে জনগণ চায় যে আগামী নির্বাচনটা সুষ্ঠু হোক, সুষ্ঠু পরিবেশে হোক এবং পারস্পরিক আস্থাটা গড়ে উঠুক। এই যে রাঙামাটির যে ঘটনাটি, এটা কি নির্বাচনের রান আপের ওয়ার্ম আপ নাকি এই ধরনের হামলা বা আক্রমণ বা এই ধরনের পারস্পরিক যে রেষারেষি যুদ্ধ? এটা হচ্ছে একটা সন্ত্রাসী ঘটনা এবং কোন রাজনৈতিক দল, এখানে তো সরকারের কোনো ভূমিকা ছিল না, সেখানে পুলিশের কোনো ভূমিকা ছিল না, পুলিশের কাছাকাছি ছিল না। যদি এর সঙ্গে এই যে দলটি এই করতে পারে, যে দলের নেতাকর্মীরা, তাদের কাছে জনগণ কিন্তু তারা জনগণকেই সরিয়ে দিল, বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে না, জনগণ থেকে তারা নিজেরা সরে গেলেন। এই ধরনের ঘটনা ঘটতে থাকলে সেটি তাদের এর জন্য তো প্রস্তুত থাকতে হবে যে জনগণ কিন্তু সুযোগ পেলে তার রায় দিয়ে দেবে। কিন্তু এখনও নির্বাচনের সময় আছে, আওয়ামী লীগের সংশোধনের সময় আছে, এবং আশা করি মানুষ যাকেই পছন্দ করুক তাকে বেছে নেওয়ার এই সুযোগটা দেওয়া, এটা হচ্ছে নির্বাচনের। আর নির্বাচন যদি বাদও দেয়, বিএনপি নির্বাচনে যায়নি, গত নির্বাচনে ভুল হোক সঠিক হোক, তারা এখন সংসদে নেই, তারা তো জোর করে আর সংসদে যাচ্ছে না, কিন্তু একটা রাজনৈতিক দল হিসাবে ভূমিকা রাখার অধিকার তো তাদের আছে, সে সংসদের ভিতরে না থাকলেও বাইরেও তো রাখার অধিকার আছে। তাহলে সেই অধিকারটি, অর্থাৎ মৌলিক মানবিক গণতান্ত্রিক যে অধিকার একজন নাগরিকের, একটি সংগঠনের, রাজনৈতিক দলের, সেটি তো সরকার খর্ব করতে পারে না। হ্যাঁ, যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট সন্ত্রাসের অভিযোগ থাকে, নাশকতার অভিযোগ থাকে, তার মধ্যে আইনানুগ বিচার ব্যবস্থা নেব, এবং শত শত লোক কিন্তু মামলা করা হচ্ছে। কিন্তু গয়রাও একটি যে কোনো অজুহাত তুলে একটি দলকে তার গণতান্ত্রিক অধিকার চর্চা থেকে বিরত রাখবে, এটি কিন্তু গণতন্ত্রের কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না বা হয় না। জি, আমরা লাস্ট
comment না, শুনবো ওই যে আপনার। এই সোহরাব ভাই একটা চমৎকার কথা বলছেন যে এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, অথচ ওইখানকার স্থানীয় সাংসদ বলছেন যে বিএনপির মহাসচিবের গাড়িবহর থেকে সাধারণ লোকদেরকে চাপা দেওয়া হয়েছিল, সেই জন্য সাধারণ মানুষ এসে আক্রমণ করে। তার মানে সন্ত্রাসী কর্মকাণ্ডকে কিন্তু উস্কে দেয়া হচ্ছে। আসলে কোনো গাড়ির চাপাও দেওয়া হয়নি, এই ধরনের কোনো ঘটনাও ঘটে নাই। তাহলে যে সন্ত্রাসীরা বিএনপির মহাসচিবের গাড়িবহর আক্রমণ করেছে, হামলা করেছে, তাকে আহত করেছে, তার সফর সঙ্গীদের আহত করেছে, ওই স্থানীয় সাংসদের বক্তব্যে কিন্তু তাদেরকে আরো উস্কে দেওয়া হচ্ছে। দেখেন, এই যে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, তিনি যে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে যে কবার ক্যাম্পিংয়ে বেরিয়েছেন ততবার সরকারি দলের সন্ত্রাসীরা তাকে আক্রমণ করেছে, তাকে গুলি করেছে। এই যে হামলা, তার বিরুদ্ধে কিন্তু কোনো আইনের আশ্রয় সরকার নেয়নি, কোনো রকমের বিচারের ব্যবস্থা করেনি। তার মানে সরকার যদি এই ধরনের সন্ত্রাসীদেরকে উস্কে দেয়, সেখানেই তো আমরা আর গণতন্ত্র খুঁজে পাই না, সেখানেই তো আমরা মানবাধিকার খুঁজে পাই না, সেখানেই তো আগামী নির্বাচন যে সুষ্ঠু হবে এবং সাধারণ মানুষ যে ভোট দেবার সুযোগ পাবে সেই নিশ্চয়তা খুঁজে পাই না। গণতন্ত্র ওটাই, যখন বিএনপি ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ যদি মনে করে যে গণতন্ত্র আছে, সেটা গণতন্ত্র। আর যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, বিএনপির কোনো নেতা কর্মী বা সব তারা যদি মনে করে গণতন্ত্র আছে, সেটাই হচ্ছে সেই আইডিয়াল চমৎকার অবস্থা তো আমরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে খুব চমৎকার কথা বলেছেন। জি, সেই আদর্শ অবস্থা তো আমরা কোনোদিন যাব কিনা না, তার কোনোদিনই যাব না। আমরা এত উন্নতি করার কথা বলছি, এত উন্নয়নের কথা বলছি, আমরা সব দিক থেকে এগোচ্ছি, আমরা বহরের উপর এভাবে হামলা, আমরা মহাশূন্য উপগ্রহ পাঠাচ্ছি, উপগ্রহ তৈরি করছি, তাহলে আমরা কোথায়? আমরা মানসিকভাবে আমরা ডিজিটাল বাংলাদেশ করছি। তা আমরা রাজনীতিটা যদি অ্যানালগ থেকে, সেই সামন্তবাদী রাজনীতি থাকে, হিংসার রাজনীতি থাকে। এই সম্প্রতি যে ব্রিটেনে একটা হামলা হলো, এবং সেটাকে বলা হয় যে হেড ক্রাইম, এক ধরনের বিদ্বেষ থেকে, সেটা ধর্মের নামে হতে পারে, বর্ণের নামে হতে পারে। এর বিরুদ্ধে তো মানবতা, সভ্যতা তো এর বিরুদ্ধে, মানে এই ধরনের কোন রকম। এবং বনে একটা সম্মেলন হচ্ছে বিশ্ব গণমাধ্যম কর্মীদের, আমাদের একজন সহকর্মী মিজানুর রহমান খান সেখানে গেছেন। তিনি যে রিপোর্ট পাঠিয়েছেন তা থেকে দেখলাম যে সেখানে যে হেড ক্যাম্পেইন, মানে এই যে বিদ্বেষমূলক প্রচারণা, এই বিদ্বেষমূলক প্রচারণা বন্ধ করা উচিত, মানে পৃথিবীর শান্তি এবং এক ধরনের স্থিতিশীলতার জন্য। তা আমাদের এটা দেশীয় প্রেক্ষাপটে এটা উচিত, এটা সব দলের। আমি সামান্য একটু বলবো যে সোহরাব ভাই যে কথাটা বললেন, খুবই চমৎকার কথা বললেন। আমি আপনার কথার প্রেক্ষিতে বলবো যে আমাদের তো এই পরিস্থিতি এই দেশে আসবে না, আসতেই হবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খুব আশাবাদী মানুষ। সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে এবং সরকারকে ওই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতেই হবে। এবং গণতান্ত্রিক দেশ যেভাবে চলে, যেটা সোহরাব ভাই বললেন, যে বিরোধী দলকে বলতে হবে যে হ্যাঁ গণতন্ত্র আছে, যে বিরোধী দল যে দলেরই থাকুক না কেন, সেই পরিবেশ আসতেই হবে। আগামী দিনের জন্য বাসযোগ্য বাংলাদেশ যদি আমরা গড়ে যেতে না পারি, তাহলে আমরা সরকার কেউই আগামী প্রজন্মের কাছে ক্ষমা পাবো না। ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান, ধন্যবাদ সোহরাব হাসান। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com।